আমি আর তোর জামাইবাবু একদম ঠিক আছি, তুই তোর খেয়াল রাখিস। হ্যাঁ, আর হ্যাঁ শোন, ওই মাস্কটা পরে থাকিস, ঠিক আছে? আমি তোর জামাইবাবুর টিফিনটা বানাচ্ছি। না না, কোথায় গেলে? চাটা তাড়াতাড়ি আনো, আমার লেট হয়ে যাচ্ছে। কার সঙ্গে কথা বলছো? প্রিয়ার সঙ্গে? দাও কথা বলি। আরে দাও। হ্যালো। হাই প্রিয়া, কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমার দিদি এত যত্নে রাখে যে আমাকে। একদম ঠিক আছে, ও কিচেনে আছে তো, ওখানে একটা টিকটিকি দেখে ফেলেছে, তাই ভয় পেয়ে গেছে। আর বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, নিজের খেয়াল রেখো, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তোমার দিদি একদম ঠিক আছে, আমি ওর এতটা খেয়াল যে রাখি। ওকে, বাই বাই, টেক কেয়ার। হাতটা ছাড়ো না, খুব লাগছে। লাগছে? কষ্ট হচ্ছে? কষ্ট হওয়াও দরকার। কতবার বলেছি তোমাকে ঠিক 9টার সময় আমার টেবিলে চা আর এই টিফিন যেন দুটোই রেডি থাকে। কতবার বলেছি তোমাকে, আমার কথা কি মাথায় ঢোকে না? হ্যাঁ, কত কষ্ট করে টাকা ইনকাম করছি আমি। ঠিক 10টার সময় অফিসে পৌঁছে আমাকে কার্ড স্ক্যান করতে হয়। যদি 2 মিনিটও দেরি হয় না, তাহলে আমার যে বস আছে না, ও আমার টাকা কেটে নেয়। কি বলবো ওকে আমি? বলো না, কি বলবো ওকে আমি? আমার যে সুন্দরী বউ আছে, ও সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বাড়ির লোকের সঙ্গে আরাম করে গল্প করে। তো এই কারণেই আমার দেরি হয়ে যায় স্যার। সরি স্যার, সরি স্যার, আমি কি করবো স্যার? সরি স্যার, এই কথাগুলো বলবো আমি, এইগুলো বলবো। দ্বিতীয়বার হবে না। দ্বিতীয়বার যেন নাও হয়। যদি তুমি দ্বিতীয়বার আবার এই একই ভুল করো না, তোমার এই সুন্দর কোমল যে হাতটা আছে না, এই হাতটা তোমার এই শরীর থেকে ভেঙে আলাদা করে দেব। আরে আরে ইয়ার, আরে দারুণ ভাই, ব্যাপার ভাই। ভাগ্য আজকে তোর সঙ্গ দিচ্ছে, সব তুই জিতে যাচ্ছিস। হ্যাঁ, গেছিস ভাই। গুড মর্নিং দাদা। গুড মর্নিং, গুড মর্নিং। একদম একদম স্পেশাল। ঠিক আছে। আরে দাদা, একদম ঠিক সময় এসেছো, গেমটা জাস্ট শুরু করছি, এসো খেলো। শুরু করো, শুরু করো। আরে কি ব্যাপার বলো তো দাদা, প্রত্যেকদিন এখানে এসে রোদে বসে থাকো। আরে অনুবৌদিকে কেন বলছো না তোমার চাকরি চলে গেছে? পাগল হয়েছো নাকি? তুমি জানো কি, যদি বাড়ির লোকের কাছে চাকরি না থাকে না, তাহলে স্ত্রীরা তাদের সম্মান করে না, ওদেরকে ঠিক আছে। অকেজো ভাবে, আর তারপর নিজে একটা চাকরি খুঁজে বাড়ির কর্তা সাজতে চেষ্টা করে। কথাটা তো একদম ঠিক বলেছো পারসদা। জানি না এই আজকালকার মেয়েদের চাকরি করার নেশা মাথায় চেপেছে। প্রত্যেকটা মহিলা এটাই চায় যে তারা চাকরি করবে, আর স্বামী বাড়ির সব কাজে তাকে সাহায্য করবে, বাচ্চাদের সামলাবে। এইরকম চলতে পারে নাকি পারসদা? আরে দেখো, যদি আমি নিজের কথা বলি, হ্যাঁ। যেদিনকে আমার স্ত্রী আমাকে বলবে না ও আমার সঙ্গে চাকরি করে বাড়িতে আমাকে সাহায্য করতে চায়, সেদিন ওর হাত ভেঙে রেখে দেবো। দারুণ কি ব্যাপার, বলছো দারুণ শোন? ব্যাপার। আজ এখানে বসে বসে বড় বড় কথা বলছো তো তুমি। হ্যাঁ দাদা, তুমি তো এটা জানোই যে বাড়ি থেকে তোমার বেরোনোর পর অনু বৌদি কি করে, কার সাথে দেখা করে, কোথায় যায় বৌদি। কোথায় যায় মানে? তুমি বলতে কি চাইছো? অনেকবার আমি তোমার বাড়ির সামনে লক্ষ্য করেছি, একটা ট্যাক্সিওয়ালা ওখানে দাঁড়িয়ে থাকে, অনু বৌদি ওর সাথেই বেরিয়ে পড়ে, আর সন্ধ্যাবেলা ওই ট্যাক্সিওয়ালার সাথেই বাড়ি ফিরে আসে। একদম মেকআপ টেকআপ করে টিপটপ অবস্থায় থাকে। আমার তো মনে হচ্ছে তোমার চোখের আড়ালে কিছু একটা। কি বলছিস কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একদম ভদ্রভাবে কথা বল। সত্যি বলছি আমি, কাজ খোঁজার চক্করে না তুমি বুঝতে পারছো না যে তোমার বাড়িতে কি চলছে। তোমার এটা বোঝা উচিত 2 মাস ধরে তোমার চাকরি নেই, আর অনুবৌদি একবারও তোমার কাছে এসেছে টাকা চাইতে? ভাবো দাদা, কিভাবে তোমার সংসার চলছে, আর তুমি?
কি গো, আজ তুমি তাড়াতাড়ি চলে আসলে? হ্যাঁ, আসলে হয়েছে কি যে আমি আজকে তোমাকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি কোথায় গিয়েছিলে? আমি তো সবজি আনতে গেছিলাম। আচ্ছা, সবজি আনতে গিয়েছিল। কিন্তু তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না, কোথায় সবজি? লকডাউন চলছে তো, তাই বেশি ভালো সবজি পাইনি, তাই আমি নিইনি। লকডাউনে সবজি ভালো পাওয়া যাচ্ছিল না, এই জন্য তুমি নাওনি। একদম ঠিক, একদম ঠিক করেছো তুমি। একদম ঠিক করেছো না তুমি? লজ্জা করছে না নিজের স্বামীকে মিথ্যে কথা বলতে? তোমার কি মনে হয় আমি কিচ্ছু জানতে পারবো না? সবকিছু জেনে গেছি আমি ওই ট্যাক্সি ড্রাইভারের বিষয়ে। হ্যাঁ, ওকা ভেবেছো আমাকে তুমি? একটা কথা বলো, আমি বেরিয়ে যাওয়ার পর এরকম কতজনের সঙ্গে তুমি অসভ্যতামি করে বেড়াও বলো? তা শোনো শোনো, তুমি তুমি ভুল বুঝছো। আমি কোনো খারাপ কাজ করিনি। ওই ট্যাক্সিওয়ালা তো আমার কোম্পানির ড্রাইভার। তোমার কোম্পানি? আমি জানি তোমার কাছে 2 মাস ধরে কাজ নেই। আরে উনি তো ওনার ওয়ালেটটা এখানে রেখে গেছে। হ্যালো, আমি অনুরাধা বলছি, পঙ্কজের ওয়াইফ। আমি পঙ্কজের সাথে কথা বলতে চাই। 2 সপ্তাহ আগে ওনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি জানি তুমি চিন্তায় আছো তোমার চাকরিটা না থাকায়। আমি আর বাড়ির চাপ দিয়ে তোমাকে চিন্তায় ফেলতে চাইছিলাম না, তাই ভাবলাম যে আচার পাপড়ের কোম্পানি জয়েন করে নি। আর ওই ড্রাইভার, উনি তো যে কজন মহিলা ওখানে কাজ করে ওনাকে পিক আপ আর ড্রপ করে। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। আমি রোজ তোমাকে মিথ্যে বলে অফিসে যেতাম, তোমাকে রোজ দেরি করে টিফিন আর খাবার দেওয়ার জন্য মারতাম। তুমি সবকিছু জেনেও সবকিছু সহ্য করতে। পঙ্কজ, আমি জানি তুমি তো ভালো মানুষ, শুধু চাকরিটা পাচ্ছ না বলে তুমি চিন্তায় আছো। আর তুমি আমার স্বামী হও, এই বাড়ি এটা তো আমারও, বলো? তাই আমি এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতে চাই। একদম ঠিক বলেছ। আমরা একটা কাজ করি জানো, আজ থেকে না আমরা কিছু অন্যরকম করি। আর আর আমি ওটা তোমাকে বলবো যে আমরা কি করব। হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো। পঙ্কজ, পঙ্কজ ছাড়ো না, কি করছো তুমি? আরে শোনো, শুধু দেখতে থাকো তুমি, বলছি আমি কি করতে হবে। তোমরা কিছু চাই তো আমাকে বলো, আমি দিচ্ছি। ওয়েট 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 ওয়েট, তুমি অপেক্ষা করো। আরে সব কিছুতে তোমার এত তাড়া কেন? হ্যাঁ, ওই দেখি দেখি, হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও। আরে হাতটা দাও না। আমি আমি আরে প্লিজ হাতটা দাও। ওই দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। হ্যাঁ, এই তো একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, হ্যাঁ। বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। কি করছো তুমি এগুলো? দেখো দেখো, তুমি এখন থেকে এই বাড়ির কর্তা। তোমার দায়িত্ব নেওয়ার খুব শখ না? হ্যাঁ, তুমি আজকে থেকে এই বাড়ির কর্তা। আমি এই বাড়ির গিন্নি। হ্যাঁ, আমি এই বাড়িটা সামলাবো বাড়িতে থেকে, কেমন? ওকে ওকে, ওয়েট 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 ওয়েট। পঙ্কজ, কেমন লাগছে আমাকে? কেমন লাগছে দেখতে? হ্যাঁ, কেমন দেখতে লাগছে? ভালো দেখতে লাগছে না? চুপ 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 চুপ। তুমি কর্তা, আমি গিন্নি। হ্যাঁ, আমি বাড়িতে থাকবো, বাড়ি সামলাবো। তুমি টাকা ইনকাম করে বাড়িতে যখন আসবে, আমি তোমার সেবা করবো, পা টিপে দেবো, যত্ন করবো আর তোমার সেবা করবো। বুঝতে পেরেছো? আমি আর এরকম করবো না, আমাকে ক্ষমা করে দাও। ভগবানের দয়া, এরকমটা করো না। পঙ্কজ, টাকা ইনকাম করবি না তুই? বাড়ির দায়িত্ব নিবি না তুই? হ্যাঁ, খুব শখ। টাকা ইনকাম করবি। এনে এনে হা কর, হা কর, হা কর। হ্যাঁ, এনে, হ্যাঁ হ্যাঁ, হা কর। পয়সা পয়সা, টাকা এনে এনে, টাকা
টাকা ইনকাম করবি তো? নে নে টাকা, টাকা নে আকাশ, নে টাকা, টাকা নে। টাকা ইনকাম করার খুব শক্ত। চাকরিটা তো তোকে ছাড়তেই হবে। তোকে আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো যে এই পুরো বাড়িটাতে শুধুমাত্র একজনই পুরুষ আছে, আর সেটা হলো আমি। এদিকে দেখ, তুই যদি এটা বুঝে যাস না তাহলে তোর জন্য ভালো হবে। যদি তুই আবার দ্বিতীয়বার এরকম কোনো কাণ্ড যদি করিস, যদি পুরুষ হবার চেষ্টা করিস না, তাহলে তোর আমি এমন অবস্থা করব, এমন অবস্থা করব, তুই তোর মুখটা দেখতেও লজ্জা পাবি। বুঝলি তুই? বুঝেছিস? বুঝেছিস না? বুঝেছিস তো? হ্যালো ম্যাডাম, আমি কাল থেকে চাকরিতে আর আসবো না। কাঁদলে তোমাকে খুব সুন্দর দেখায়। এত সুন্দর যে যদি আপনি আপনার গাড়িতে একটা চাকা ট্রাকের আরেকটা চাকা স্কুটারের লাগান, তাহলে কি সেটা ভালো মতো চলবে? তাহলে একটা বাড়ি কি করে ভালো থাকবে যেখানে স্বামী এটা মনে করে যে তার স্ত্রীর যোগ্যতা তার থেকে সবসময় নিচে থাকা উচিত? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যেখানে একজন স্বামী তার স্ত্রীকে কাঠের পুতুল বলে মনে করত। আমরা এটা বলে থাকি যে সমাজ এখন অনেক আধুনিক, মহিলা আর পুরুষ সমান সমান, নারী পুরুষ একসঙ্গে সমান প্রাধান্যতা পায়। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজও আমাদের সমাজে এমন পুরুষ রয়েছে তারা এটা ভাবে যে সংসার চালানোর সমস্ত দায়িত্ব স্বামীর থাকা উচিত, আর স্ত্রীর কাজ শুধু বাড়ি আর বাড়ির লোকেদের খেয়াল রাখা। আর স্ত্রী যদি বাইরে কাজ করে টাকা রোজগার করার চেষ্টা করে তাহলে তাদের পুরুষত্বে আঘাত লাগে। আর পারস ছিল সেই পুরুষদের মধ্যে একজন, আর তার নৃশংসতার সত্যি গল্পটা আসুন দেখি। এই নাও চা। পঙ্কজ, আমি বলছিলাম যে লকডাউন বেড়ে যাচ্ছে, তাই বাড়িতে রেশন, চাল ডাল এই সমস্ত কিছু স্টকে রাখা উচিত। গিয়ে নিয়ে আসো। তুমিও চলো না, অনেকগুলো জিনিস আছে, তাই একা আনতে পারবো না। হ্যাঁ? কেন? তুমি তো এত খাওয়া দাওয়া করো, তাও গায়ে শক্তি নেই তোমার? হ্যাঁ, গিয়ে একা নিয়ে এসো। আর হ্যাঁ, আরেকটা কথা, 7টার সময় আজ বাড়িতে আমার বন্ধু বোর্ড গেম খেলতে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আসবে, যাও। পঙ্কজ, জিনিসপত্র নয় আমি যে কোনো রকম ভাবে ম্যানেজ করে নেব, কিন্তু টাকা? তুমি তো জানো এখন আমার কাছে না আছে পয়সা, না আছে চাকরি। তো এই কথাগুলো শুনিয়ে আমাকে তুমি খোঁটা দিচ্ছ। তুমি ভুল বুঝছো। আমি খুব ভালো করে জানি তুমি কি বলতে চাইছিলে। ওটা দিচ্ছিলে আমাকে। আমিও দেখি তুমি কতদিন বলো খুব তাড়াতাড়ি এই লকডাউন শেষ হবে আর আবার আমি নতুন করে চাকরি পাবো, আবার আমি টাকা ইনকাম করব, আর তখন টাকা এনে তোর মুখে আমি ছুঁড়ে মার, এরম করে। বুঝেছো? হ্যাঁ। ও, এই চুড়িগুলো দেখি, এগুলো তোমার বাবা আর আমার আদরণীয় শ্বশুর মশাইয়ের দেওয়া চুড়ি তো? একটা কাজ করো, যতদিন লকডাউন আছে আর আমার কাছে পয়সা নেই, এই চুড়িগুলো বেচে দিয়ে ঘরের খরচা তুমি চালাও, কেমন? যাও। আর হ্যাঁ শোনো,
তোমাকে বললাম না যে ঠিক 7টার সময় আমার বন্ধুরা বাড়িতে বোর্ড গেম খেলতে আসবে? এই জন্য ঠিক 7টার সময় তুমি আমার বাড়িতেই থাকবে, হ্যাঁ? যাও। এত লম্বা লাইন, আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি কিভাবে পৌঁছাবো? তারপর পারসদা কেমন আছো তুমি? খুব ভালো আছি। আরে ওর সাথে আলাপ করো, ও হচ্ছে সাগরদা। হাই। 3 মাস আগে ওই 15 নম্বর বাড়িটা ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকতো। ব্যাংকে কাজ করে ও। দারুণ খবর। এরকম সুন্দর মুহূর্তে আমার এক ডাক্তার বন্ধু আর ব্যাংকার, এটা ভাগ্যবানদের সঙ্গেই হয়। আরে বাবা, তাই তো আমি খেলার জন্য একে এখানে নিয়ে আচ্ছা, এলাম। তোমরা একটা কাজ করো, তোমরা দুজন বসো, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আমি ড্রিঙ্ক করি না। কি সাগর দাদা, কি সব বলছো তুমি? তোমার তো বাড়িতে বলার মতো বউও নেই, তা খেলে কি এমন যায় আসবে? হ্যাঁ দাদা, আমার কথাটা শোনো, একবার আমাদের সঙ্গে খাও, আমি প্রমিস করছি খুব ভালো লাগবে। হ্যাঁ না না, থ্যাংক ইউ, আমি ড্রিঙ্ক করি না। আচ্ছা, এসব কথা ছাড়ো, ও খাবার খাবে না হয় আমরা আমাদেরটা বানাই এবার। সাগর দাদা, তুমি জানো অনুবৌদি খুব ভালো রান্না করে। আরে পারসদা, অনুবৌদি কোথায়? আরে খাবার দাবার কিছু আছে তো নাকি? সব কিছুই আছে, কিন্তু ও একটু বাইরে গেছে কিছু জিনিসপত্র আনতে। তোমরা বসো না, আমরা তো তখন হ্যাঁ, খেলি। ঠিক আছে। হ্যাঁ, এসো। আমরা একটা কাজ করি, এইটা এদিকে রাখো। তুমি, এদিকটা আমি, এইটা। আর সবার আগে ওই তো অনুবৌদি এসে গেছে। তুমি 100 বছর বাঁচবে, তোমার কথাই তো বলছিলাম এক্ষুনি। কি সাগরদা? একটা কাজ করো, তাড়াতাড়ি কিচেনে যাও আর কিছু বানিয়ে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আরে দিন বৌদি, আমি আপনাকে হেল্প করছি। না, আমি করে নেব। না না, ব্যাগগুলো দিন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ, যাও, আমি যাও। একটু আসছি। আপনার আর কোনো হেল্পের প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন। না না, থ্যাংক ইউ। আরে দাদা, হ্যাঁ? এখন রান্নাটাও কি তুমিই করবে? না, আরে দাদা, তুমি আমার গেস্ট। হ্যাঁ, আর তুমি গিয়ে বাইরে রিল্যাক্স করে বসো, গিয়ে এনজয় করো, বসো। যাও, আমি নিয়ে যাচ্ছি। আসলে রেশনের দোকানে খুব ভিড় ছিল, তাই দেরি হয়ে গেল। আমি 5 মিনিটে বানিয়ে আনছি। কোনো দরকার নেই, তুমি এখানেই থাকবে, আমি সবকিছু নিয়ে বাইরে যাব, বুঝেছো? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, কেমন আছেন আপনি? এখনো তো ভালোই আছি। এবার যদি ভাড়ার টাকাটা দিয়ে দাও তাহলে আরো ভালো থাকবো আমি। আসলে আমি ভাড়াটা দিয়ে দিতাম, কিন্তু আপনি তো জানেন এই সময় মার্কেটের অবস্থা কতটা খারাপ হয়ে আছে। তো আমাকে কিছুদিনের একটু সময় আপনি যদি দেন খুব ভালো হয়, আমি নিজে গিয়ে টাকা দিয়ে আসবো। আরে ভাই, অবস্থা সবারই খুব খারাপ। তুমি যে টাকা ভাড়া দাও সেই টাকায় আমার সংসার চলে। তুমি 1 সপ্তাহের মধ্যে আমাকে ওই বাকি ভাড়ার টাকা দিয়ে দাও, না হলে অন্য কোথাও ঘর দেখে নাও। আপনি কি বলছেন? বাই। এই তোমার জলের মতো ডাল, এটা খাবো আমি? কি হলো বলো? খাওয়ার জন্য শুধু এই ডাল আর ভাত? একটা কোনো সবজি বানাতে পারোনি? পঙ্কজ, সরি, তুমি রেগে যেও না, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন তোমার কাছে কাজও নেই, আর যতদিন এই লকডাউনটা না খুলছে ততদিন আমাদের এরকমভাবে রান্না খেয়েই মানিয়ে নিতে হবে। এই সোনার চুড়িগুলো কি হলো? আমাকে একটা কথা বলো তো, ওই দিন যখন তুমি বাড়ির জন্য জিনিসপত্র কিনতে গিয়েছিলে, তো আমি তো তোমাকে টাকা দিইনি, তাহলে তুমি এত জিনিস কিনলে কি করে? হ্যাঁ, বলো বলো। ও, এবারে বুঝেছি, মানে এখনো তোমার কাছে
তোমার ইনকাম করা কিছু টাকা রয়ে গেছে, কারেক্ট? হ্যাঁ, কি হলো বলো বলো। অল্প একটু আছে, কত টাকা আছে তোমার কাছে? 6,000। আর ওই 6,000 টাকা তুমি রেখেছো কোথায়? টিভির কাছে আছে। পঙ্কজ, পঙ্কজ, প্লিজ এই টাকাগুলোকে কিছু করো না। এটা আমাদের বাড়ির খরচের জন্য খুব দরকারি। তুমি খুব ভালো জানো তো। হ্যাঁ, আমি এই টাকাগুলো কিচ্ছু করব না। তোমার মনে আছে কি আমাদের বাড়িওয়ালা সেদিনকে ফোন করেছিলেন? উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আমরা 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে আমাকে আর তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবেন। তাহলে আমাদের ওনাকে টাকাটা তো দিতেই হবে না? কিন্তু পঙ্কজ, আমাদের বাড়ির ভাড়া তো 10,000 টাকা, আর এখানে তো শুধু 6,000 টাকা আছে। বাকি টাকা কোথা থেকে আসবে? আর বাকি টাকাটা আমি জোগাড় করে নেব। তোমার স্বামী অকেজো, কিন্তু এতটাও অকেজো নয়, কেমন? আরে ভাই, আজ না আমাদের এই বোর্ড গেমটাকে আরেকটু মনোরম করার জন্য একটা ভাবনা ভেবেছি। বলো তো কি? কি? আজ না আমরা আমাদের এই গেমটা টাকা দিয়ে খেলবো, কি বলো? কি বলছো? আমাদের মধ্যে প্রত্যেকে 6,000 টাকা করে দেবে, আর যে গেম জিতবে সব টাকা তার। হ্যাঁ, খুব ভালো। পঙ্কজ, তোমার সাথে আমার একটু কথা ছিল। আচ্ছা ভাই, হ্যাঁ। আমি একটু আসছি। কি হলো? পঙ্কজ, তুমি জুয়া খেলছো। তুমি তো জানো 6,000 টাকাটা আমাদের জন্য কত দরকারি। আরে একটু অন্যরকম ভাবে ভাবো, সারা জীবন এইভাবেই ভেবে যাবে? তুমি এই জিনিসটা বুঝতে পারছো না যে আমি 1 মিনিটে এই খেলাটা খেলে 6,000 টাকাটাকে 18,000 টাকা বানিয়ে ফেলবো। তুমি চুপচাপ যাও এখান থেকে, আমাকে খেলতে দাও। পঙ্কজ, তুমি যদি হেরে যাও তাহলে আমরা কাঙ্গাল হয়ে যাব। আমি তোমাকে আমার টাকা এইভাবে নষ্ট করতে দেব না। তুমি আমার টাকা আমাকে আরে ফেরত তুমি দাও। বোঝার চেষ্টা করো, যেটা বললাম শুধু সেটাই করো। এখন যাও, যাও এখন, পঙ্কজ, যাও যাও যাও। পারসদা, কি করছেন কি আপনি? সাগরদা, আপনি আমার আর আমার স্ত্রীর মাঝখানে যদি না বলেন ভালো হবে। আপনি আমাদের অতিথি। আর তুমি যাও ভেতরে। হ্যাঁ, সরি, গেম শুরু করি। পারসদা, সরি, কিন্তু আমি জুয়া খেলতে পছন্দ করি না। আই এম সো সরি। আরে দাদা, এটা জুয়া নাকি? এটা আমাদের বন্ধুদের মধ্যে একটা টাইম পাস, আর কিছুই নয়। আর দেখো, তোমার ড্রিঙ্ক করার ইচ্ছা ছিল না, সেটা আমি শুনেছি তোমার কথা। তোমায় ফোর্সও করিনি তার জন্য। তো এখন আমি খেলার জন্য বলছি যখন, তো তোমারও তো আমার কথা শোনা উচিত। কি বলো তুমি? পারসদা তো একদম ঠিক বলছে। সাগরদা, এই খেলাটা তোমায় খেলতেই হবে। এই নাও আমার টাকা। এই নাও সব টাকা, এবার তোমার। এই নাও। না না, আমার টাকার দরকার নেই। গেম খেলে ভালো লাগলো, এটাই যথেষ্ট। রেখে দাও দাদা, আমারও একটা রুলস আছে যে আমি হেরে যাওয়া টাকা কখনোই নিই না। যে মানুষ অর্থকে গুরুত্ব দেয় না তার কাছে সবসময়ই আর্থিক কষ্ট থাকে।
পারস কোনোদিনও সততার সঙ্গে কোনো চাকরি করেনি আর না সম্পর্ককে গুরুত্ব দিয়েছে, বরং সে স্ত্রীর আয় করা টাকাও নষ্ট করেছিল। আমাদের এখানে অনেক বাড়িতেই ছোট থেকে মেয়েদের এটা শেখানো হয় যে স্বামী হলো ভগবান, স্বামীর স্থান স্ত্রীর থেকে অনেক ওপরে হয়, স্বামীর সব কথা শোনা স্ত্রীর কর্তব্য। আর তাই অনুরাধার মতো অনেক হাউসওয়াইফ এইরকম অত্যাচার সারা জীবন মুখ বুজে সহ্য করে, তারা কোনো প্রতিবাদ করে না। কিন্তু অন্যায় মেনে নেওয়া এক ধরনের বড় অপরাধ, কারণ এতে অপরাধী অনেক সুযোগ পায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া অনুরাধার জন্য কতটা খারাপ হবে আসুন দেখি। শোনো, আমি সকালে প্রিয়ার সাথে কথা বলছিলাম, তো ও বলল যে ওদের হসপিটালে যে কর্মচারী তার করোনা হয়ে গেছে, তো ওনারা তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে। যতক্ষণ না সে ঠিক হবে ততদিন ওখানেই রাখা হবে। ওরা না ততদিনের জন্য নতুন কর্মচারী খুঁজছে। তুমি যদি বলো তোমার জন্য কথা বলবো। পাগল হয়ে গেছো তুমি? আমি ভালো কাজ ছেড়ে দিয়ে এই সব কাজ করব? রাত দিন লোকের কল রিসিভ করব? ওনাদের সবার ফালতু কথার উত্তর দেব? যদি দ্বিতীয়বার এইসব ফালতু কথা বলো না, টেনে একটা থাপ্পড় মারবো। অনুরাধা বৌদি, ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ সাগর বাবু, বলুন। আসলে সেদিন কি হয়েছিল, পারসদা টাকা দিয়ে খেলার জেদ করছিল, আর আমি নাও বলতে পারিনি। কিন্তু আমি জুয়া খেলতে একদম পছন্দ করি না, সেই জন্য এই টাকাটা আপনিই রাখুন। আরে না না সাগর বাবু, উনি যদি জানতে পেরে যায় ওনার ভালো লাগবে না। ঠিক আছে বৌদি, আমি পারসদাকে রাজি করানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি এবার চললাম, কাজ অনেক আছে। অফিসের সঙ্গে সঙ্গে বাড়ির কাজও করতে হয়। এখন লকডাউনের জন্য মেয়েরও আসে না, তাই সব কাজ আমাকেই করতে হয়। আর সত্যি বলতে কি, পোড়া খিচুড়ি খেতে খেতে জিভটাও পুড়ে গেছে, আর ভালো লাগে না। সাগর বাবু, আপনি টেনশন নেবেন না, আজ আপনাকে পোড়া খাবার খেতে হবে না। আমি আপনাকে টিফিন পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ। এই টাকাটা আপনি রাখুন আপনার ফিস হিসেবে, আর তার বদলে আমি ভালো খাবার পেয়ে যাব। না না সাগর বাবু, আসলে পঙ্কজ তো আমার কাজ করাটা পছন্দ করে না, তাই জন্য এটা আমি রাখতে পারবো না। বৌদি, আমি জানি যে পারসদার মানসিকতা একটু পুরনো, তবে আমি এটাও জানি যে আপনার টাকার প্রয়োজন আছে। তবে চাকরি করা কিন্তু খুব একটা খারাপ কিছু না, তাও আবার বাড়িতে বসে বসে। ঠিক আছে, কিন্তু পঙ্কজকে আপনি কিছু বলবেন না। ঠিক আছে বৌদি, আমি পারসদাকে কিছু বলবো না, সত্যি। ঠিক আছে, আমি চললাম। হ্যালো। হ্যালো অনুরাধা বৌদি। হ্যাঁ সাগর বাবু, কেমন হয়েছে? খাবারটা ভালো হয়েছিল তো? আরে ঠিক কি বলছেন বৌদি, দারুণ ছিল। সেই জন্য আপনার জন্য 5টা নতুন কাস্টমার নিয়ে এসেছি। 5টা অর্ডার আরো? হ্যাঁ, আমার অফিসেরই কিছু ফ্রেন্ডস আছে, ওরা আমার মতোই ব্যাচেলার আর খাবার বানাতে পারে না, তাই ওদেরকে আপনার ব্যাপারে বললাম, তো ওরা ডিমান্ড করলো আপনার টিফিনের। থ্যাংক ইউ সাগর বাবু, কিন্তু আপনি তো কাছেই থাকেন, তাই আমি টিফিনটা দিতে আসি। আপনার
বন্ধুদের কিভাবে দেব? আরে আপনি সেটা নিয়ে ভাববেন না, আজকাল তো এত মোবাইল অ্যাপ বেরিয়ে গেছে, আপনি ওদের সাহায্যে পুরো শহরে খাবার ডেলিভারি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ডেলিভারির জন্য তো বাড়িতেই খাবার নিতে আসবে। আর পঙ্কজ? তারও একটা সলিউশন আছে আমার কাছে। আপনি সব টিফিন আমাকে পাঠিয়ে দেবেন, আমি সেগুলো ডিস্ট্রিবিউট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ সাগর বাবু। দেখো না, আমি আলমারি পরিষ্কার করছিলাম আর তোমার পুরনো ওয়ালেটটা পেলাম। এর মধ্যে 16,000 টাকা আছে। 16,000 টাকা? হ্যাঁ। আরে বাহ, তুমি তো শুকনো কুয়ো থেকে জল বের করে আনলে। আই লাভ ইউ। একটা কাজ করছি, এই থেকে ঘরের ভাড়াটা বের করে রেখে এক্ষুনি গিয়ে আকাশের মুখের ওপর ছুড়ে দিয়ে আসছি। তারপর সন্ধেবেলা ওদের দুজনকে ডেকে নিয়ে পার্টি করব, বোর্ড গেম খেলবো। শোনো না, হ্যাঁ, খারাপ ভাবে নিও না, কিন্তু এটা তোমার পরিশ্রমের টাকা। তুমি দিন রাত এক করে রোজগার করেছো। একটা রিকোয়েস্ট আছে, এগুলো এইভাবে জুয়াই উড়িয়ে দিও না। কত ভালো তুমি, আমার বউ। কত ভাবে আমার জন্য। যখন তুমি এত ভালোবেসে বলছো তাহলে ঠিক আছে, করব না। কিন্তু একটা কাজ তো নিশ্চয়ই করব। ওই ওদের দুজনকে আজকে ডাকবো না ঠিকই, কিন্তু পার্টি তো হবেই। আর আজকে পার্টি করব আমরা দুজন। আর হ্যাঁ, সঙ্গে বোর্ড গেমও খেলবো। বোর্ড গেম? কিন্তু আমি তো বোর্ড গেম খেলতেই পারি না। আরে তোমার বড় আছে তো, 1 মিনিটে শিখিয়ে দেবে। তাছাড়া তুমি যে খুব বুদ্ধিমান। আরে কোথায় গেলে? দেরি করে দিলে তুমি। এই নাও খাবার। আমি বলেছিলাম না তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আমরা পার্টি করব। চলো খেলা শুরু করি তাড়াতাড়ি। কিন্তু এটা খেলে কিভাবে? ওয়েট ওয়েট, আমি বলছি সবটা। দেখো, আগে এটাকে আমরা এখানে রাখবো, তারপর এইটাকে, ঠিক আছে? আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি দেখো প্রথমবার খেললাম, তাও জিতে গেলাম। তুমি আবার হেরে গেছো পঙ্কজ। আজ না জানো আমি খুব খুশি। এক তো বাড়ি ভাড়া সমস্যার সমাধান হয়ে গেল, আর একসাথে আমরা গেমটা খেলেছি, আর আমি জিতে গেছি। পঙ্কজ, এবার থেকে না রোজ খেলবো এই গেমটা। হ্যাঁ একদম, তুমি না রোজ এই খেলাটা খেলবে। তুমি কত ভালো খেলো। আর শোনো, আমি একটা কাজ করব, আমি তোমার জন্য আর তোমার বান্ধবীদের জন্য না 4 স্ন্যাক্স বানিয়ে আনবো, ঠিক আছে? না পঙ্কজ, আমার এটা বলার মানে ছিল না। আমি তো তোমার সাথে খেলার কথা বলছিলাম। আমার সঙ্গে খেলে কি করবে তুমি? হ্যাঁ, আমি কোথায় খেলতে পারি? আমি তো খালি হেরেই যাই। আমি অকেজো, কোনো কাজে লাগি না। আর দেখো না, কখনো খেলাতে একটা খেলাও জিততে পারি না। তাহলে জীবনের খেলা কি করে জিতবো? তুমি খুব চালাক। তুমি খুব চালাক খেলোয়াড়। কি ভালো খেলো তুমি। তুমি একটা কাজ করো, বুঝলে? তুমি তোমার বান্ধবীদের সঙ্গে খেল, একদম পারফেক্ট ম্যাচ হবে। হ্যাঁ, ওই কি নাম বেশ ওর? সাগর। তুমি সাগরের সঙ্গে খেলবে, হ্যাঁ? খুব মজা হবে। আমি কিছু সার্ভ করে দেবো, কিছু না কিছু। হ্যাঁ, আর জানো তো, যদি তুমি সাগরের সঙ্গে খেলতে খেলতে হেরেও যাও না, তাহলে ওই সাগর তোমার থেকে টাকাও তো নেবে না, কারণ তোমার বন্ধু যেও। তুমি কিরকম কথা বলছো? সাগর বাবু এখানে কোথা থেকে আসলো?
তুমি কেন এসব বলছো? বাজে বকছি তাই না? আর কত নাটক করবে? অনেক হয়ে গেছে তোমার এই নাটক। এবারে তোমার নাটকটা বন্ধ করো, কারণ সবকিছু জেনে গেছি আমি। সবকিছু দেখে ফেলেছি আমি। তোমার কোনো ভুল হচ্ছে। তুমি কে জানি কি সব বলছো। জানতে চাও কি দেখেছি? তুমি এইসব করে চলেছো আর আমি জানতেও পারিনি। তুমি রোজ সকালে উঠে নিজের স্বামীকে বোকা বানিয়ে ওই সাগরের কাছে খাবার পৌঁছে দিতে ওই সাগরকে ধরে ফেলেছি আমি। ধরে ফেলেছি। আর যে নাটকটা তুমি করেছো আমার সঙ্গে, খুব ভালো করেছো। চুপ 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 চুপ, একদম চুপ চুপ। খুব লাগবে তোমার, আমি জানি। করবি আর করবি এরকম, আর করবি, কর্তা হবি তুই। হ্যাঁ বল। নাটক করেছিস আমার সঙ্গে, নাটক? হ্যাঁ বল বল, করবি আর এই নাটক করবি? বৌদি, বৌদি কি হয়েছে? আরে দাদা, আমার স্ত্রীকে ওইভাবে কোলে তোলার আগে একবার তো আমাকে জিজ্ঞাসা করবে তুমি। হ্যাঁ অনুরাধা দেবী, প্লিজ রিল্যাক্স। আপনার স্পাইনাল কর্ডে ফ্র্যাকচার হয়েছে, আপনার কমপ্লিট বেড রেস্টের দরকার। অনুরাধা দেবী, ভয় পাবেন না, আমরা সবাই আপনাকে সাহায্য করব। আপনি বলুন, আপনার সাথে এরকম কি করে হলো? আরে আমার সোনা তোমার এসব কি করে হলো? কি হলো তোমার এসব? কি অবস্থা করেছে এই বদমাশগুলো? তোমার কি অবস্থা করে দিয়েছে? স্যার স্যার স্যার, আপনি জানেন কাল রাতে ডাস্টবিনে নোংরা ফেলতে গিয়েছিল, আর ওখানে দুজন গুন্ডা এসেছিল, আর ওর সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছে ওরা। স্যার, একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি ওদের দুজনকে কোথাও থেকে হোক খুঁজে বের করুন, আর ওদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। ও একদম মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর। বৌদির আজকে এই অবস্থার কারণ ও নিজে। আমি নিজের চোখে বৌদিকে মারতে দেখেছি ওকে। আরে সাগরদাব, এসব কি বলছো কি তুমি? মিথ্যে কেন বলছো তুমি? একজন স্বামী তার স্ত্রীকে কোনোদিন এইভাবে মারতে পারে? আরে তুমি বলো না ইন্সপেক্টর স্যারকে কি হয়েছিল, যে তোমার সঙ্গে কি হয়েছিল? অনুরাধা দেবী, পুলিশ আপনাকে সাহায্য করবে, কিন্তু আমরা আপনাকে সাহায্য তখনই করতে পারবো যখন আপনি সত্যিটা বলবেন। আরে বলো। দেখো ইন্সপেক্টর স্যার না একদম ঠিক বলছেন, তোমার ভয় পাওয়ার একদম দরকার নেই। হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবকিছু একদম সত্যি সত্যি বলে দাও যে তোমার সঙ্গে এসব কে করেছে। বুঝতে পেরেছো? আমার এই অবস্থার জন্য দায়ী আমার স্বামী। ওনার থেকে এত জঘন্য মানুষ আমি আর কখনো দেখিনি। উনি এর আগেও বহুবার আমার গায়ে হাত তুলেছে। আরে আরে, এসব কি বলছো তুমি? মিথ্যে কেন বলছো তুমি? আরে দেখো দেখো, তুমি কাউকে ভয় পেও না। তুমি 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 পুলিশকে বলো। ব্যাস, বন্ধ করো তোমার এই নাটক। তোমাকে দেখে আমি আর ভয় পাই না। আমি অনেক চেষ্টা করেছি একজন ভালো স্ত্রী হওয়ার, তোমার সমস্ত আশা পূরণ করার চেষ্টা করেছি। তোমার কাজ চলে যাওয়ায় আমি বাড়িও সামলেছি, কিন্তু তোমার এই ছোট মানসিকতা, আমার কাছ থেকে সাহায্য নেওয়াটা পছন্দ হলো না তোমার। তুমি ভুলের পর ভুল করতে থাকলে, আর আমি তোমাকে ক্ষমার পর ক্ষমা করতে থাকলাম। সব থেকে বড় ভুল না আমারই, নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের সম্মান
আত্মসম্মান সমস্ত হারিয়ে ফেলেছি। কিন্তু এবার ব্যাস, তোমার অন্যায় আমি আর মেনে নেব না। ইন্সপেক্টর সাহেব, এই অসভ্য জঘন্য লোকটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। কনস্টেবল, নিয়ে যাও ওকে। আমার কথা শোনো, আমার কথা শোনো, একবার আমার কথা শোনো। একজন আসল পুরুষ সেই হয় যে তার পরিবারের খেয়াল রাখে। যদি পরিবারের কোনো বিপদ হয় তখন সে নিজেই সেই বিপদের সামনে দাঁড়ায়, সে লড়াই করে, কিন্তু পরিবারের কোনো ক্ষতি হতে দেয় না। কিন্তু পারাসের মতো ছোট মানসিকতার মানুষ সমাজের বুকে একটা কলঙ্ক। মনুষ্যত্ব বোধ না থাকা এইরকম একজন মানুষকে তার এই জঘন্য অপরাধের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত। সমাজে যেমন পারাসের মতো খারাপ লোক আছে, তেমন সাগরের মতো ভালো লোকও আছে, যে একজন প্রতিবেশী হয়েও, একজন দায়িত্ববান নাগরিক হয়ে শুধুমাত্র অনুরাধার জীবনই বাঁচায়নি, বরং খারাপ সময়ে অনুরাধাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ আর উৎসাহ দুটোই দিয়েছিল। অনুরাধার প্রশংসা করতেই হচ্ছে, যে নিজের সঙ্গে বারবার হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে। সম্পর্ককে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার ফিরব কোনো ক্রাইম থেকে আপনাদের অ্যালার্ট করানোর জন্য এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।